আগের দিন আমরা আলোচনা করেছিলাম তড়িৎ বিশ্লেষণের বিভিন্ন ব্যবস্থা নিয়ে। কি কি ব্যবস্থা গ্রহণ করলে তড়িৎ বিশ্লেষণ করা যায়, কি রকম সেই ব্যবস্থাগুলো মনে আছে নিশ্চয়ই। তড়িৎ বিশ্লেষ্য লাগে, ডিসি কারেন্ট লাগে, তড়িৎ বিশ্লেষক কোষ বা ইলেকট্রোলাইটিক সেল লাগে। এই জিনিসগুলো নিয়ে কিভাবে তড়িৎ বিশ্লেষণ আমরা করব, আর তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হবে, ইলেকট্রোলিসিসটা ঘটবে কি করে, দ্যাট ইজ মেকানিজম অফ ইলেকট্রোলিসিস, এটা আজকে দেখব। আর বিভিন্ন রকমের যে ইলেকট্রোলাইট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাদের কিভাবে ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ হয় সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এসো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা দেখার জন্য দেখো, আমরা একটা ভোল্টামিটার এঁকেছি। এটা হচ্ছে খুব সিম্পলিফাইড ফর্ম। ভোল্টামিটার একটা পাত্র যেখানে তড়িৎ বিশ্লেষণ সম্পন্ন হয় বা ইলেকট্রোলিসিস হয়। তা আমি আগের দিন তোমাদের আলোচনা করেছিলাম তড়িৎ বিশ্লেষণ হওয়ার জন্য তড়িৎ বিশ্লেষ্য লাগে, ইলেকট্রোলাইট লাগে, ইলেকট্রোড বা তড়িৎদ্বার লাগে। কিভাবে এই তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণটা হয় দেখো, আমরা দেখি। দেখো, তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট তারা কি করে, আয়নে ভেঙে যায়। একটা হচ্ছে ক্যাটায়ন তৈরি হয় আর একটা অ্যানায়ন তৈরি হয়। এখানে ক্যাটায়ন, অ্যানায়ন, আবার ক্যাটায়ন, অ্যানায়ন এগুলো দেখিয়েছি। আর এই যে দুটো তড়িৎদ্বার আছে, ইলেকট্রোড আছে, এখানে ব্যাটারি লাগানো আছে। ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে একটা ইলেকট্রোড যোগ করা হয়েছে, সেটা হচ্ছে অ্যানোড বলা হয়, পজিটিভ ইলেকট্রোড। আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে আর একটা তড়িৎদ্বার বা ইলেকট্রোড যোগ করা হয়েছে, এটাকে আমরা বলি ক্যাথোড। নেগেটিভ ইলেকট্রোডকে ক্যাথোড আর পজিটিভ ইলেকট্রোডকে বলা হয় অ্যানোড। দেখো, ক্যাটায়নগুলো কোন ইলেকট্রোডের দিকে যাবে, কোন ইলেকট্রোড আকর্ষণ করবে, দেখো নেগেটিভ ইলেকট্রোড, যেটা হচ্ছে ক্যাথোড। আগে বলেছিলাম ক্যাটায়ন ক্যাথোডে যাবে আর অ্যানায়ন অ্যানোডে যাবে, গিয়ে তাদের আধানগুলো ওখানে মুক্ত হবে। কিভাবে মুক্ত হবে, এখানে দেখো, ক্যাথোডে যে রিয়াকশানটা হবে বা বিক্রিয়াটা হবে সেটা কি না, ক্যাটায়ন গেল কোথায়, ক্যাথোডে। ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন নিল, নিয়ে পরমাণু বা অণু অর্থাৎ অ্যাটম বা মলিকিউলে সেটা পরিণত হবে। দেখো, এ প্লাসকে আমরা যদি ক্যাটায়ন ধরি, তাহলে এ প্লাস একটা ইলেকট্রন নিল, অ্যাকসেপ্ট করলো, করার পরে সে হয়ে গেল এ। এখানে এটা পরমাণু আকারে থাকতে পারে বা অ্যাটমিক ফর্মে থাকতে পারে, অথবা মলিকিউল বা অণু হিসেবে থাকতে পারে। আবার অ্যানোডে গেল কি অ্যানায়ন, নেগেটিভ আয়ন যেটা, সেটা অ্যানোডে গেল। অ্যানোডে গিয়ে তার এই ইলেকট্রনটাকে রিলিজ করে দিল, ছেড়ে দিল। দিয়ে দেখো বি, আমি যদি ধরি মাইনাস অ্যানায়ন, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হয়ে গেল বি। তাহলে এইখানে দেখো, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে জারণ, অক্সিডেশন হচ্ছে বা জারণ হচ্ছে কোথায় না, অ্যানোডে। আর এই ইলেকট্রন যখন নিল, ইলেকট্রন নেওয়া মানে রিডাকশান বা বিজারণ। কোথায় বিজারণ হলো, ক্যাথোডে বিজারণ হলো। এই যে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে কি হয়, ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্যটা কিন্তু কি হয়, তাদের রাসায়নিক বিয়োজন ঘটে নতুন পদার্থ কিন্তু উৎপন্ন করছে। দেখো, নতুন পদার্থ উৎপন্ন করছে এবং তারা অ্যানোড এবং ক্যাথোডে মুক্ত হচ্ছে। আমরা আজকের কয়েকটা এক্সাম্পল নিয়ে এলাম, সেই এক্সাম্পলগুলো করব। আশা করছি এই যে কটা এক্সাম্পল দেখিয়েছি, আমি উদাহরণ দেখিয়েছি, এই উদাহরণগুলো তোমরা করলে বোর্ড এক্সামে যা যা আসে সবকটাই পারবে, এই এক্সাম্পলগুলো যদি দেখা যায়। তাহলে প্রথমে আমরা আসি জলের তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলিসিস অফ ওয়াটার। তোমরা জানো তার জন্য কি লাগবে, একটা তড়িৎ বিশ্লেষ্য লাগবে, ইলেকট্রোলাইট লাগবে, তড়িৎদ্বার লাগবে, ইলেকট্রোড, তড়িৎ বিশ্লেষক কোষ লাগবে, ইলেকট্রোলাইটিক সেল লাগবে। জলের জন্য আমরা কিন্তু সামান্য সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জল নেব। কেন, নিশ্চয়ই জানো, বিশুদ্ধ জল বা পিওর ওয়াটার কিন্তু আয়নাইজ করে না। আয়নাইজ করে না বলে তারা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না, তাই তাদের তড়িৎ বিশ্লেষণ হবে না। ওই জন্য অল্প একটু সালফিউরিক অ্যাসিড মেশানো হয়ে থাকে। ইলেকট্রোড তড়িৎদ্বার কী নেব, তোমরা আগেই পড়েছো, আমি বলেছি, প্ল্যাটিনাম বা কপারকে নেওয়া যেতে পারে, অথবা গ্রাফাইট বা গ্যাস কার্বন। এখানে আমরা নেব প্ল্যাটিনাম তড়িৎদ্বার। আর ইলেকট্রোলাইটিক সেল, জলের তড়িৎ বিশ্লেষণের জন্য, ওয়াটারের ইলেকট্রোলিসিস করার জন্য একটা বিশেষ ধরনের কিন্তু ইলেকট্রোলাইটিক সেল নেওয়া হয়। এটাকে আমরা সাধারণত বলে থাকি, কি বলে থাকি, এটা হচ্ছে হফম্যানের ভোল্টামিটার। দেখো, এর গঠনটা এর থেকে একটু আলাদা। এটা খুব সিম্পলিফাইড ফর্ম দেখিয়েছিলাম, এটা সিম্পলিফাইড ফর্ম দেখিয়েছিলাম, এর থেকে একটু আলাদা। একই রকমভাবে ওর জল যখন আয়নে বিশ্লিষ্ট হবে, এইচ প্লাস আর ওএইচ মাইনাস, এইচ প্লাসটা হচ্ছে ক্যাটায়ন, ও ক্যাথোডে যাবে, গিয়ে একটা ইলেকট্রন নেবে, নিয়ে হাইড্রোজেন পরমাণু বা অ্যাটমে পরিণত হবে। অ্যাটম আনস্টেবল বা পরমাণু সুস্থির নয় বলে দুটো পরমাণু বা অ্যাটম একসাথে মিলে হাইড্রোজেন গ্যাস
ফরমেশন হবে। আর অ্যানায়ন কোনটা? দেখো OH মাইনাসটা অ্যানায়ন, অ্যানায়নটা কোথায় যাবে? অ্যানোডে যাবে, ইলেকট্রন রিলিজ করবে, OH-এ পরিণত হবে, চারখানা OH মিলে তার আবার ভেঙে অক্সিজেন গ্যাস দেবে। তাহলে দেখো ক্যাথোডে হলো হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে হলো অক্সিজেন গ্যাস। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এবং অ্যানোডে হাইড্রোজেন, যথাক্রমে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হয়। এর পরের ঠিক উদাহরণটা আমরা দেখব। দেখো এইখানে দেখতে পাচ্ছ গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ ইলেকট্রোলিসিস অফ মোল্টেন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড মানে তোমরা জানো তড়িৎ বিশ্লেষক হিসেবে তাহলে আমরা কী নেব? গলিত অবস্থায় NaCl বা সোডিয়াম ক্লোরাইড। তড়িৎদ্বার বা ইলেকট্রোড নেব প্ল্যাটিনাম, আর ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষক কোষ হিসেবে নেব ভোল্টামিটার। এখানে জলের মতো আলাদা রকমের কোনো মেকানিজমের দরকার নেই, সিম্পল। দেখো NaCl এরা যখন মল্টেন অবস্থায় থাকবে বা গলিত অবস্থায় থাকবে তারা কী অবস্থায় বিয়োজিত হবে? Na প্লাস আর Cl মাইনাস। দেখো ক্যাটায়ন অ্যানায়ন, তাহলে ক্যাথোডে কে? ক্যাটায়ন। আগের মতোই মেকানিজম, ক্যাটায়ন ক্যাথোডে ইলেকট্রন নিল, সোডিয়াম সলিড ধাতব সোডিয়াম মুক্ত হলো। অ্যানোডে কে যাবে? অ্যানায়ন Cl মাইনাস, অ্যানায়ন অ্যানোডে গেল, গিয়ে একটা ইলেকট্রন রিলিজ করলো, করে ক্লোরিন পরমাণু বা অ্যাটমে পরিণত হলো। দুটো অ্যাটম, দুটো ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস হলো। তাহলে ক্যাথোডে কি তৈরি হলো? সোডিয়াম। অ্যানোডে কি তৈরি হলো? ক্লোরিন। সোডিয়ামটা কঠিন বলে ক্যাথোডে সোডিয়াম জমা হবে, আর ক্লোরিনটা গ্যাস বলে অ্যানোড থেকে ক্লোরিন গ্যাস বেরিয়ে চলে যাবে। এটা হলো কিন্তু গলিত NaCl। এর পরের এক্সাম্পল দেখো, এর পরের এক্সাম্পলে আমি আসছি NaCl এর ডাইলিউট সলিউশন, অর্থাৎ লঘু জলীয় দ্রবণ, তার কিভাবে হয় তড়িৎ বিশ্লেষণ। আগের মতো আমরা সেই প্ল্যাটিনাম তড়িৎদ্বার নেব, তড়িৎ বিশ্লেষক হিসেবে কে থাকবে? NaCl থাকবে আর ওয়াটার বা জল থাকবে। দেখো এখানে বিয়োজন হলে NaCl বিয়োজিত হয়ে Na প্লাস আর Cl মাইনাস হবে, আর ওয়াটারটা বিয়োজিত হয়ে কী হবে? ডিসোসিয়েট করে কী হবে? H প্লাস আর OH মাইনাস। দেখো এখানে কিন্তু দুটো ক্যাটায়ন ফরমেশন হচ্ছে, Na প্লাস আর H প্লাস। অ্যানায়নও ফরমেশন হচ্ছে Cl মাইনাস আর OH মাইনাস। এদের দুজনের মধ্যে এবার প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা হয়ে যে লেস অ্যাক্টিভ, কম্পারেটিভলি যে কম সক্রিয়, সে কিন্তু মুক্ত হবে আগে। ওই জন্য এদের দুজনের প্রতিযোগিতায় হাইড্রোজেন আগে যাবে ক্যাথোডে, আগে গিয়ে আগের মতোই মেকানিজমে হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন পরমাণু, দুটো পরমাণু বা দুটো অ্যাটম মিলে হাইড্রোজেন গ্যাস। অ্যানোডে দুটো অ্যানায়নের মধ্যে কিন্তু প্রতিযোগিতায় কে আগে যাবে? OH মাইনাস। আগের মতো OH মাইনাস গেল, গিয়ে সে আগের মতোই অক্সিজেন রিলিজ করলো। তাহলে নর্মাল জলের ইলেকট্রোলিসিস করার সময় যে অ্যাসিড মিশ্রিত জল যেমন ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন দিয়েছিল, এখানেও ঠিক তাই লঘু NaCl এর যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে একই জিনিস হবে, ক্যাথোডে অক্সিজেন হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন। চল এর পরেরটায় দেখি। আমরা NaCl এর দেখলাম গলিত অবস্থা, NaCl এর লঘু দ্রবণ। এবারে দেখব গাঢ় NaCl এর জলীয় দ্রবণ, তার ইলেকট্রোলিসিস যদি করা যায়, কনসেন্ট্রেট অ্যাকুয়াস সলিউশন অফ NaCl। এটাকে কি বলে জানো? এটার আরেক নাম কিন্তু ব্রাইন। সেই ব্রাইনের কিভাবে ইলেকট্রোলিসিস হয় দেখো, আগের মতোই তড়িৎ বিশ্লেষক হিসেবে NaClও আছে, H2O আছে। তড়িৎদ্বার হিসেবে আমরা এবারে নেব কিন্তু গ্রাফাইট। ক্যাথোড অ্যানোড দুটো হিসেবেই কিন্তু গ্রাফাইট নেব। এর বিয়োজনে আগের মতোই দেখো NaCl Na প্লাস আর Cl মাইনাস হচ্ছে, H2O বিয়োজিত হয়ে H প্লাস আর OH মাইনাস হচ্ছে। এই দুটো ক্যাটায়নের মধ্যে কে প্রতিযোগিতা আগে যাবে তোমরা জানো, আমি বলেছি H প্লাস। সেই H প্লাস ক্যাথোডে গিয়ে হাইড্রোজেন তৈরি করলো। অ্যানোডে এবারে লঘুর ক্ষেত্রে যেমন হয়েছিল OH মাইনাস গেছিল, এখন কিন্তু যাবে Cl মাইনাস। তোমাদের মনে প্রশ্ন উঠবে যে কেন স্যার Cl মাইনাসটা গেল কেন? আগের বারে তো OH মাইনাস গেছিল। তার কারণ হলো এই ইলেকট্রোলিসিসটা ঘটানোর জন্য যে ভোল্টেজ লাগে, এইখানে আমরা যখন গাঢ় NaCl বা কনসেন্ট্রেট NaCl এর সলিউশনের ইলেকট্রোলিসিস করবো না, তখন এখানে ভোল্টেজ বেড়ে যায়, ওভার ভোল্টেজ তৈরি হয়। সেই ওভার ভোল্টেজ তৈরি হওয়ার জন্য কিন্তু OH মাইনাসটা যেতে পারে না, ক্লোরিন চলে যায় অ্যানোডে। OH মাইনাস আর এর মধ্যে প্রতিযোগিতায় তখন ক্লোরিন আগে চলে যায়, ক্লোরিন অ্যানোডে গিয়ে ইলেকট্রন রিলিজ করলো, ক্লোরিন পরমাণু বা অ্যাটম হলো, দুটো ক্লোরিন মিলে ক্লোরিন অণু বা গ্যাস হিসেবে বেরিয়ে গেল। লাস্ট আমরা আর একটা এক্সাম্পল আসবো। এই এক্সাম্পলটা পরীক্ষায় প্রচুর পড়ে। কি না, কপার সালফেট বা তুঁতের জলীয় দ্রবণ নিয়ে আমরা যদি ইলেকট্রোলিসিস করি তাহলে কি ঘটবে।
তোমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি আছে, কিন্তু ইলেকট্রোড ব্যবহার করব বা তড়িৎদ্বার ব্যবহার করব কপার তড়িৎদ্বার। এর সাথে আমি আরেকটা দিয়ে দিয়েছি যে ইলেকট্রোড হিসেবে যদি প্ল্যাটিনাম ব্যবহার করি তাহলে কি হবে, আর তড়িৎদ্বার হিসেবে যদি কপার ব্যবহার করি তাহলে কি হবে। এই দুটো করা অত্যন্ত দরকার, আমি ওই জন্য দুটো একসঙ্গে পাশাপাশি লিখে দিয়েছি। দেখো, সেই কপার সালফেট ভাঙবে, প্ল্যাটিনাম তড়িৎদ্বার হোক আর কপার তড়িৎদ্বার হোক, যে কোনো তড়িৎদ্বার হোক, ক্যাথোড অ্যানোড দুটো একই তড়িৎদ্বার হবে। সেই বিয়োজন হবে, কপার সালফেটের বিয়োজন হয়ে কপার Cu2 প্লাস SO4 মাইনাস, জলের বিয়োজন হয়ে H প্লাস আর OH মাইনাস। নর্মাল মেকানিজমে H প্লাস আর Cu2 প্লাস এদের দুজনের মধ্যে লেস রিঅ্যাক্টিভ কে জানো? কপার। ওই জন্যে আগে যেমন বলেছিলাম সোডিয়াম আর হাইড্রোজেন দুজনের মধ্যে লেস রিঅ্যাক্টিভ ছিল হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আর কপারের মধ্যে লেস রিঅ্যাক্টিভ হচ্ছে কপার। কপারটা কিন্তু ক্যাটায়ন হিসেবে আগে যাবে ক্যাথোডে, কপার গেল, দুটো ইলেকট্রন নিল, কপার পরিণত হলো। এই প্ল্যাটিনাম যে ইলেকট্রোড, প্ল্যাটিনাম তড়িৎদ্বার যেটা নিয়েছিলাম, ওই তড়িৎদ্বারে গিয়ে কপারটা কিন্তু ডিপোজিট করবে, কপার জমা হবে। অ্যানোডে এই দুজনের মধ্যে কে যাবে? OH মাইনাস যাবে অ্যানোডে। অ্যানোডে OH মাইনাস গিয়ে তোমরা জানো কিভাবে হয়, OH মাইনাস একটা ইলেকট্রন রিলিজ করে OH, চারখানা OH মিলে অক্সিজেন আর জল তৈরি করে। এই অক্সিজেনটা কোথায়? অ্যানোডে অক্সিজেন তৈরি হবে। কিন্তু আমরা যদি কপার ইলেকট্রোড নিই, কপার তড়িৎদ্বার নিই, তাহলে কি ঘটবে জানো? সেই বিয়োজনে আগের মতোই কপার চলে যাচ্ছে ক্যাথোডে, গিয়ে কপার ডিপোজিট করলো ক্যাথোডের যে কপার তড়িৎদ্বার ছিল, সেই তড়িৎদ্বারের গায়ে ক্যাথোডে কিন্তু এই কপারটা ডিপোজিট করবে। আর সেই সলিউশানে কপারের কনসেন্ট্রেশন কমে যাওয়ার জন্য অ্যানোড থেকে কপার ইলেকট্রন রিলিজ করে Cu2 প্লাস হয়ে সে কিন্তু মিডিয়ামে চলে আসে। অর্থাৎ নিট রেজাল্ট কী হয় জানো? ক্যাথোডের যে কপার ইলেকট্রোড বা কপার তড়িৎদ্বার সেটা আস্তে আস্তে কপার ডিপোজিট করে মোটা হয়ে যায়, আর অ্যানোডে যেটা ব্যবহার করেছিলাম কপার তড়িৎদ্বার সেটা ক্ষয়ে 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 গিয়ে সরু হয়ে যায়। আমরা শিখলাম মোটামুটি এই কয়েকটা উদাহরণ। এই উদাহরণগুলো তোমরা অবশ্যই ভালো করে করবে, এগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় পড়লে এগুলোর মধ্যে থেকেই পড়বে। তাহলে আজকে এই পর্যন্ত। তাহলে আজকের আমরা আলোচনা করলাম বিভিন্ন ধরনের যে ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ, বিভিন্ন পদার্থের তড়িৎ বিশ্লেষণ নিয়ে। এর পরের ক্লাসে আমরা আসব এই যে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলিসিসের প্রয়োগ কি 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 ভাবে প্রয়োগ করা যায় এদের, বলো তো কী কীভাবে? যেমন ধাতু নিষ্কাশন বা এক্সট্রাকশন অফ মেটাল আর তড়িৎ লেপন ইলেকট্রোপ্লেটিং, এই দুটো ক্ষেত্রে কিন্তু তড়িৎ বিশ্লেষণের প্রচুর প্রয়োগ আছে। আমরা পরের দিন এই প্রয়োগগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত।